দর্শক, এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ১.৫ কোটি পশু। এর মধ্যে রয়েছে গরু ৫২,৬৮৪টি, মহিষ প্রায় ১.৫ লাখের কাছাকাছি। এরকম পরিসংখ্যান রয়েছে আমাদের হাতে। প্রতি বছর ১০% হারে চাহিদা বৃদ্ধির সম্ভাবনা ধরে এবার পশুর চাহিদা ধরা হয়েছে ১,১০,০০,০০০ মতো, অর্থাৎ উদ্বৃত্ত থেকে যাচ্ছে প্রায় ২০ লাখ পশু। এবং এখন পর্যন্ত বাজারের যে চেহারা গণমাধ্যমে উঠে আসছে সাধারণ মানুষের মুখে, সেখানে দেখা যাচ্ছে যে বাজার এখনো জমছে না। ক্রেতা বিক্রেতা দুজনেই অপেক্ষা করছেন গরু কেনার এবং বিক্রি করার। দাম নিয়ে একটি টানাপোড়েন চলছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের সাথে আজ আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর ABM খালিদুজ্জামান, পরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং একই সাথে রয়েছেন রেজাউল করিম সিদ্দিক, কৃষি খামার বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডক্টর ABM খালিদুজ্জামান আপনাকে দিয়ে। যে পরিসংখ্যানটি আমরা দেখালাম সেটা মূলত আপনাদের কাছ থেকেই পাওয়া। আপনার কাছে প্রশ্নটি আসলে এই জায়গাটিতে যে এখনো পর্যন্ত এবারের কোরবানির হাটে যে পশুর দাম দেখা যাচ্ছে, সেই দামটি আসলে কতটা বাস্তবসম্মত? কারণ আপনারা পুরো বছর ধরেই আসলে এদেরকে নিয়ে কাজ করেন। যে চাহিদা বলা হচ্ছে, আমরা ১ কোটি টাকা গরুর দাম উঠতে শুনেছি, ১.৫ লাখ টাকা খাসির দাম উঠতে শুনেছি। সেটা কতটা বাস্তবসম্মত বা এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থার সাথে কতটা যায় আসলে? ধন্যবাদ একাত্তর টিভিকে একটা সময় উপযোগী আলোচনার জন্য। আমরা পবিত্র কোরবানি ঈদকে লক্ষ্য করে প্রাণী সম্পদ অধিদপ্তর সারা বছরে আসলে গবাদি পশুর একটা পরিসংখ্যান গত ১৬ই মে মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে দিয়েছেন। এবং আপনি যেভাবে বললেন, এই পরিসংখ্যান অনুযায়ী আমাদের কিছু মানে অধিক পরিমাণে প্রাপ্যতা গবাদি পশুর আছে চাহিদার তুলনায়। তো সেই ক্ষেত্রে যেটা খামারিদের অভিযোগ, যে অ্যাকচুয়ালি অথবা ভোক্তাদের অভিযোগ যেটা, যে বাজারে গবাদি পশুর দাম বেশি পড়ছে না এবং গবাদি পশু পালনে খরচ বেশি। তো গবাদি পশু পালনের মোট খরচের অ্যাকচুয়ালি মূলত যেটা প্রধান সেটা হলো খাদ্য খরচ। তো খাদ্য খরচ যেটা হয়েছে আমাদের কোভিডের পরে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, যে সমস্ত খাদ্য উপাদান বাহির থেকে আমদানি করতে হয় তাদের খাদ্য উপাদানের খরচ বেড়ে যাওয়াতে দানাদার খাদ্যের খরচটা বেড়েছে। কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা কুরবানিকে লক্ষ্য করে বিগত ৬ মাস, বিশেষ করে যারা এই কুরবানিকে উদ্দেশ্য করেই গবাদি পশু লালন পালন করে, এরকম সংখ্যা প্রায় ৮ লাখের উপরে। এবং আমরা কিন্তু প্রায় ১ লক্ষের মতো যারা খামারি, মৌসুমি খামারি গবাদি পশু পালন করে কুরবানিকে লক্ষ্য করে তাদেরকে প্রশিক্ষিত করি। এবং এই ক্ষেত্রে যাতে খাদ্য খরচটা কমানো যায় গবাদি পশু, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আঁশ জাতীয় খাদ্য অর্থাৎ গোখাদ্য, দানাদার খাদ্যের উপরে ভিত্তি না করে আমরা গোখাদ্য, যেগুলো আঁশ জাতীয় খাদ্য, সেক্ষেত্রে তাহলে এখন বাজারে যে পশু যে দামে পাওয়া যাচ্ছে সেটা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্নই ছিল আপনার কাছে। আচ্ছা, এটাও একটা ভালো কথা বলছেন, যে দামে আমরা দুই একটা ইনসিডেন্স দেখছি যে ১ কোটি টাকা গরু বিক্রি হচ্ছে বা তারও বেশি, এটা মোটেই আমাদের সাধারণ গবাদি পশুর যে দাম সেই তুলনায় মোটেই এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এইটা আমরা যেটা গবাদি পশু, ইভেন আমাদের বাজারে মাংসের দাম আছে ৭৫০ থেকে ৮০০ টাকা। তো আমাদের গবাদি পশুর লাইভ ওয়েট যদি ৪০০ টাকা কেজি হয়, ড্রেসিং পার্সেন্টেজ মাংসের দামটা ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে থাকে। সেদিক থেকেও আমরা দেখেছি যে ৫০০ টাকার উপরে যে লাইভ ওয়েট, এটাও কিছুটা ঊর্ধ্বমুখী। গবাদি পশুর এই লাইভ ওয়েট বেসিস যদি বিক্রি হয় সেটা অবশ্যই খাওয়া খরচ, লালন পালনের খরচ যুক্ত করে এই দামটি যুক্তিসঙ্গত, তাই তো? এই দামটি যুক্তিসঙ্গত হওয়া উচিত। কাজেই এই লাইভ ওয়েট জীবন্ত ওজনের ভিত্তিতে যেটা হচ্ছে ৫০০ টাকার উপরে, সেটাও যেমন কিছুটা ঊর্ধ্বমুখী। আর যে সমস্ত গবাদি পশু অতি উচ্চ দামে বংশীয় মর্যাদা বা বিভিন্ন কথা বলে বিক্রি করা হচ্ছে, সেটা মোটেই সাধারণ বাজারে। এই জায়গাটা আপনার কাছে ফিরবো, কারণ আপনারা দায়িত্বে আছেন, সেখানে কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন আমরা জানবো। আমরা একটু জনাব সিদ্দিক, রেজাউল করিম সিদ্দিকের কাছে আসতে চাই। রেজাউল করিম সিদ্দিকের আগে আপনি একবার বলছিলেন যে পশু খাদ্যের দাম তো আসলে ৪ গুণ বেড়েছে, সেই তুলনায় আসলে দাম তো বাড়বেই। কিন্তু আমার বাজারে যে ক্রেতা রয়েছেন, সেই ক্রেতাকে টার্গেট করে আসলে কতটা পশু উৎপাদন করা হয়ে থাকে, যেটা বলছিলেন জনাব খালিদুজ্জামান, তিনি যেটি বলছিলেন যে এই মুহূর্তে ৫০০ টাকা কেজি ধরে আসলে হওয়া উচিত কোরবানির পশুর দাম। সেই জায়গাটিতে
এখন যে জায়গায় দাম রয়েছে সেখানে আসলে পশুর দাম, পশু খাদ্যের দাম বাড়তি, এই অজুহাত কতটা দেয়া যুক্তিযুক্ত? ধন্যবাদ। আসলে গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে এবং এই আলোচনায় আমি অংশগ্রহণ করেছি এবং সেগুলোর সাথে তাল মিলিয়ে বলতে চাই। দেখেন, গবাদি পশু যখন হাটে আসে, যদি দিয়াবাড়ির হাটে আসে, তাহলে সেইটি কি কৃষক নিয়ে আসে? সেটা কিন্তু কৃষক নিয়ে আসে না। আমরা যদি দেখি যে খামারে কৃষক উৎপাদন করেন এবং তার কাছ থেকে ব্যাপারীরা সংগ্রহ করেন, কোনো জায়গা থেকে 10টি, কোনো জায়গা থেকে 20টি নিয়ে তারা কিন্তু দিয়াবাড়ি হাতে আসেন এবং এই আসার সময় তাদের যে খরচ এবং তাদের যে পরিবহন খরচ বলেন, অন্যান্য খরচ বলেন, সেগুলো কিন্তু তারা যোগ করেন। আপনি যদি খামার পর্যায়ে খরচের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু দাম এখন পর্যন্ত যুক্তিসঙ্গত পর্যায়ে আছে। কারণ আপনি কৃষকের খামার থেকে কিন্তু কেউ 400 টাকা, 450 টাকা লাইভ ওয়েটের বেশি দরে গরু কিনছে না। দাম বেশি হচ্ছে 500 টাকা বা তার চেয়ে উপরের যে দরটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে সংগঠিত বাজারে, অর্থাৎ ঢাকার বাজারে বলেন বা নগরের বাজারে বলেন। অতএব আমি যদি এভাবে চিন্তা করি যে আসলে এখানে একটা মধ্যস্বত্বভোগী কিন্তু ঢুকে গেছে এবং তাদের কারণেও কিন্তু দাম বাড়ছে। আবার এটাও সত্যি কথা যে গ্রামে যে কৃষকরা উৎপাদন করেন তার সবটা তো গ্রামে বিক্রি হবে না, সেটা তো শহরের বাজারে আসতে হবে এবং শহরের বাজারে তো তিনি 2টি 4টি করে গরু আনতে পারবেন না, তাকে তো ব্যাপারীর উপরেই নির্ভর করতে হবে। অতএব এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত এটার দাম কোন পর্যায়ে আছে এটা বলা ডিফিকাল্ট। কারণ আজকে শুক্রবার বাজারে কেবল খদ্দেররা আসা যাওয়া শুরু করেছে, আগামীকাল আরো বেশি আসবে, তারপর দিন আরো বেশি আসবে এবং তখন কিন্তু মানে এটাও মানে আপনার মানে কি বলা যায়, গরুও কিন্তু ছাড়তে শুরু করবেন ব্যাপারীরা এবং একই সাথে কিন্তু ক্রেতারাও মানে কেনা শুরু করবেন। অর্থাৎ সেই জায়গাটিতে দামটা তখনই স্থিতিশীল বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এবারে গরুর দামটা কতটা হয়েছে। তবে একটু ঊর্ধ্বমুখী তো হবেই, বিকজ আমরা যেটা বলেছি খাদ্য খরচটা বেশি হয়েছে এবং আমাদের যে এবারে আপনি বলছেন কিছুটা ঊর্ধ্বমুখী তো হবেই, কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়ানো রয়েছে, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব সব জায়গায় পড়েছে, তাহলে বিক্রেতারা চাইবেন তার খরচ বেশি, বেশি দামে বিক্রি করতে, ক্রেতা চাইবেন তার হাতে টাকা নেই, কম দামে কিনতে। লোকসানে তাহলে কে পড়বেন বলে মনে হচ্ছে? আচ্ছা, এই জায়গাটাতে আমি যদি বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন, কোরবানির গরু কেনার ভেতরে কোনো লাভ বা লোকসানের বিষয় নেই। আমার যা সামর্থ্য আছে, আমার যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি গরু কিনবো। আমার যদি বেশি টাকা থাকে আমি বেশি দামের গরু কিনবো, আমার যদি কম টাকা থাকে তাহলে আমি কম টাকায় গরু কিনবো। এইখানে কিন্তু আমরা কেউ গরু কিনছি না ব্যবসা করার জন্য, আমরা কিন্তু গরু কিনছি কোরবানি দেওয়ার জন্য। এবং আমার কাছে মনে হয় যে এই জায়গায় লাভ লোকসানের বিষয়ের চেয়ে মনের সন্তুষ্টির বিষয়টি হচ্ছে আসল বিষয়। তবে এটা ঠিক যে আমাদের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। স্বাভাবিকভাবে গত বছর আমি যে সাইজের গরু কিনতে পেরেছি, এবার হয়তো তার চেয়ে ছোট সাইজের গরু কিনেই আমাকে কোরবানি দিতে হবে, কিংবা কেউ হয়তো কোরবানি দিতেই পারবেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোরবানির পশুর ক্ষেত্রে লাভ লোকসানের বিষয়ের চেয়ে কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী কিংবা ক্রেতা সেই জায়গাটিতে থাকেন না, কারণ রাস্তায় ফিরতে ফিরতে যখন তাকে আসলে বলতে হয় গরুর দাম কত, এবং সেটার কারণে তিনি নানা ধরনের টিজিং এর মুখোমুখি হন, বাধ্য হন সেই বেশি দামের গরু কিনতে। সোশ্যাল স্ট্যাটাস বলে একটা ব্যাপার আছে, এটিও এখন যুক্ত হয়েছে মানুষের জীবনে। জনাব খালিদুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই, আমাদের বেশিরভাগ ক্রেতাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যদি আমি নাও ধরি, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের যে টার্গেট থাকে কেনার, যে আমার 60 থেকে 70 হাজার টাকা দামের গরু আমি কিনতে চাই, কিন্তু বাজারে এই মুহূর্তে এই দামের গরু কত রয়েছে বলে আপনি মনে করেন? বা খামারিরা যখন আসলে কোরবানির ঈদকে কেন্দ্র করে তাদের এই গবাদি পশু লালন পালন করেন, তারা আসলে কোন দামটি বা কোন ক্রেতা শ্রেণীকে মাথায় রেখে এই লালন পালনটি করেন, নাকি তারা আদতে আসলে ভাবেনি না? না, অবশ্যই খামারিরা এই সম্পর্কে সচেতন। আমরা যখন খামারিদের সাথে প্রশিক্ষণ দেই, তখন অধিকাংশ খামারিদেরই টার্গেট থাকে যে মাঝারি মধ্যবিত্ত শ্রেণীটাকে টার্গেট করেই কিন্তু তারা মাঝারি ধরনের গরুগুলো, যেগুলো দেশীয় গরু অথবা আমাদের যেগুলো দেশীয় জাত আছে, শাহিওয়াল জাত আছে, পাবনা জাত আছে, এই দেশীয় জাতের এই মাঝারি গরুর প্রতি কিন্তু তাদের আগ্রহ বেশি। এবং সেই ক্ষেত্রে এই গরুর দাম একটা সময়ে আমাদের সাংবাদিক ভাইও যথার্থই বলেছেন যে এটা হয়তো গত বছর যে গরুটা আমরা 80 থেকে 90 হাজার টাকা বা 1 লাখ টাকার মধ্যে ক্রয় করেছি,
ক্রয় করেছিলাম আর কি, এই বছর সেই গরুটা কিন্তু অবশ্যই 1,10,15 বা 1,20 একটু বেশি হবেই। এটা যথাযথই যুক্তিসঙ্গত এই কারণে যে খাদ্যের দাম বাড়ছে, পারিপার্শ্বিক সমস্ত খরচও বেড়েছে। কিন্তু খামারিদের উদ্দেশ্য থাকে মাঝারি দেশি গরু, এবং এই আমাদের পাবনা সিরাজগঞ্জে যে গরুগুলো পাওয়া যায় আপনি দেখবেন দেশি বা শাহিওয়াল না, ক্রস। কিন্তু এবার আপনি বারবার বলছেন যে এই দামের মধ্যে গরু রয়েছে, কিন্তু বাজারে এখন পর্যন্ত যে গরু আমরা দেখছি, গণমাধ্যমে খবর আসছে বা আমরা নিজেরাও দেখছি, দাম কিন্তু অনেক বেশি। গতবার যেগুলো ছিল 60,000 70,000, এগুলো এবার 1.5 লাখের ওপরে। 1.5 লাখের উপরে মানুষ কেনার মতো প্রস্তুতি কিভাবে নিচ্ছেন আপনার কাছে এখন মনে হয়, এখন এই মুহূর্তে যে আর্থিক অবস্থা রয়েছে মানুষের, এটা কিভাবে টার্গেট করলেন খামারিরা, যাদেরকে আপনারা প্রশিক্ষণ দিয়েছেন? অবশ্যই মধ্যবিত্ত বা মাঝারি সাইজের গরুগুলো 1.5 লক্ষ টাকায় কিনে অবশ্যই মধ্যবিত্তরা একটু চাপের মধ্যে পড়বে। কিন্তু যেহেতু এই ঈদ, এটা একটা পবিত্র রমজান এবং কুরবানি, মানুষের একটা উদ্দেশ্য থাকে দেওয়া, এখানে হয়তো মানুষ তার সাধ্যের কিছুটা বাইরে যে হলেও এই কুরবানির গরু ক্রয় করবে। কিন্তু বাজারে কিন্তু মাঝারি সাইজের গরু আছে, এবং আগামী 2 দিন কিন্তু বোঝা যাবে যে মানুষ আসলে কি পরিমাণে গরু কিনবে, এবং মাঝারি ধরনের গরুগুলোর ক্রেতাই বেশি। এই জাতীয় গরু বিক্রি হবে, এটা আমরা আশা করি আর কি। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে 1 লাখের নিচে আসলে গরু বিক্রি হবে, একটু সময় ধরতে হবে ক্রেতাদেরকে, একটু সময় নিয়ে হাতে রেখে যেতে হবে, তাই তো? অনেক ধন্যবাদ। আপনি রয়েছেন আমাদের সাথে রেজাউল করিম সিদ্দিকী। আপনি বলছিলেন যে মানুষ আসলে এই সময়টিতে লাভ লোকসান চিন্তা করে না, কোরবানি আসলে মনের শান্তির জন্য দিয়ে থাকে। মনের শান্তির জন্য তো আমি দিতেই চাই কোরবানি, কিন্তু যখন আমার খরচ দ্বিগুণ করতে হচ্ছে তখন আমার মনে আসলে শান্তি কতটা থাকছে, তো মনে শান্তি ধরে রাখতে পারছি না। এবং এই খরচের পেছনে তো একজন কৃষক দায়ী না, দায়ী হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। তো এই মধ্যস্বত্বভোগীরা তাহলে লাভ লোকসানটা কি করে নিচ্ছেন, যেহেতু আমার কোরবানির ঈদটি আসলে মনের শান্তির জন্যই আমি করি, কোরবানি দিয়ে থাকি? আপনি বা যেটা যেভাবেই বলেন না কেন, বাস্তবতা কিন্তু এটাই যে মানুষ মানে নিজে যখন গরুটা কেনে বা পশুটা কেনে, তখন সে তার নিজের পছন্দ মতো গরুটাই কিন্তু সে চিহ্নিত করতে চায়। কারণ সে যে গরুটাকে কোরবানি করবে বলে ঠিক করেছে, সে প্রথমত দুটো জিনিস চিন্তা করে, যে গরুটা সে কিনবে সেটি দেখতে কেমন বা সেটির স্বাস্থ্য কেমন, পাশাপাশি তার পকেটের সামর্থ্য কেমন, এবং এই দুইয়ের মধ্যে সমন্বয় করেই কিন্তু কেনে। আপনি যে কথাটা বলেছেন যে আসলে মধ্যবিত্তের তো সামর্থ্য কমে গেছে, এবং তাদের তো এখন ক্রয় ক্ষমতা কমে থাকার কারণে তার জন্য যে মনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারছে না, এবং সেই জায়গাটাই কিন্তু একটা সংকট থাকে। আপনি যেটা বলছিলেন যে তার মর্যাদার সংকট থাকে, যখন সে নিয়ে যাচ্ছে মানুষ টিজিং করছে, আপনি এই গরু কিনলেন মাত্র 40,000 টাকা দিয়ে বা সামথিং লাইক দ্যাট, মানে এরকম একটা কিছু হতে পারে। তবে আমি যেটা মনে করি যে সত্যি কথা, যে আসলে কিন্তু একটা জিনিস দেখেন, কতগুলো কন্ডিশন আছে। 2 দাঁতের গরু ছাড়া কোরবানি হবে না, অর্থাৎ গরুর বয়স হতে হবে 2 বছর, এবং সেই গরুটি কিন্তু যখন নাকি বাছুর অবস্থাতে কেনা হচ্ছে, তখন সেই গরুটি কেনাই হচ্ছে 40,000 টাকা 50,000 টাকায়, এবং সেই 50,000 টাকা গরুটা কিনে 5 মাস 6 মাস সেটাকে যখন পালন করছে, পালন করার পরে সে যে 2 বছরের মেয়াদি হচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু তার যে ওয়েট, তার যে গ্রোথ, সেই গ্রোথের কথা ক্যালকুলেট করলে তার কিন্তু আর আগের মতো থাকছে না। এবং আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে দেখেন, আমরা এখন পর্যন্ত বাজারে ভুট্টা বিক্রি করছি 1,000 টাকা মন, কিন্তু আমাদের মানে খাদ্য খরচ কিন্তু তার তুলনায় অনেক বেশি। অর্থাৎ আমরা দেখছি যে ওদিকে কিন্তু কৃষকের কাঁচামালের জিনিসের দামও নাই, আবার এদিকে কিন্তু খাদ্য খরচ ইনপুট হিসেবে গবাদি পশুর জন্য যেটা কিনতে হচ্ছে সেটা অনেক বেশি দামে কিনতে হচ্ছে, আবার স্বাভাবিকভাবেই কিন্তু বাজারে কিন্তু এটার দামটা বাড়তির দিকে। তবে যে কথাটা ডিরেক্টর সাহেব বলেছেন, এটা আমি একটা মনে করি যে প্রাণী সম্পদ অধিদপ্তর একটি দাম বেঁধে দিতে পারেন। তারা একটা প্রোডাকশন কস্ট ক্যালকুলেট করে তারা বলে দিতে পারেন যে ফার্ম স্টেজে এবং মার্কেট স্টেজে প্রতি লাইভ ওয়েটের দাম কত হবে, এবং আমাদের লাইভ ওয়েট অনুযায়ী গবাদি পশু কেনার একটা অভ্যাস তৈরি করা দরকার। একেবারে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি ফিরবো এই জায়গাটিতেই, কারণ হচ্ছে আমি জনাব পরিচালকের কাছে যেতে চাই। জনাব খালেদুজ্জামান, যে জায়গাটিতে বলছিলেন রেজাউল করিম সিদ্দিকী, যেটা আপনারা তো পারেন একটি দাম নির্ধারণ করে দিতে। আমরা বেশ কিছু এগ্রো ফার্মের নাম শুনছি যারা এই মুহূর্তে এক ধরনের সিন্ডিকেট করছে,
মানে ভয়াবহ দাম হাঁকছেন তাদের পশুর, কোরবানির পশুর। সেক্ষেত্রে আপনারা আপনাদের পক্ষ থেকে কেন কোনো ধরনের দায়িত্ব নিচ্ছেন না, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করছেন না বা জবাবদিহিতার মধ্যে আনছেন না, কি কারণে? না, প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাণীজাত পণ্যের দাম নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে প্রাণী সম্পদ অধিদপ্তর এতদিন যাবৎ আমরা প্রাইমারি প্রডিউসার, সে খামারিদেরকে কারিগরি সহায়তা ও প্রাণী স্বাস্থ্য সেবা এই বিষয়টাতেই আমাদের ফোকাসটা বেশি ছিল। কিন্তু এখন দেশের কথা চিন্তা করেই আমরা প্রাণীজাত পণ্যের দাম নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে কাজ করছি। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাজারে শুধু লাইভ ওয়েট না, অনেক ধরনের মানুষকে কিছুটা ধোঁকা দেওয়া, কিছুটা ভিন্ন মাত্রায় গবাদি পশুর দাম অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। তো সেই জায়গাটাতে আমাদের মনে হয়েছে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আরও যেগুলো সরকারি স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট আছে, ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আসলে সরকারি ডিপার্টমেন্ট তো পণ্যের মূল্য নির্ধারণ করে না, কিন্তু আমরা যেটা করতে পারি ভোক্তা সাধারণের জন্য সকলের সহযোগিতায় আমরা একটা প্রোডাকশন কস্ট, আমরা কিন্তু মাংসের মূল্য নির্ধারণ করেছিলাম 585 থেকে 600 টাকা, এবং আমাদের রমজানে সেই মূল্যে 600 টাকা মূল্যে কিন্তু আমরা জনসাধারণকে একটা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে লাইভ ওয়েট, আমাদের যে বাজারে যে মাংসের মূল্য 750 থেকে 800 টাকা, আর গবাদি পশুর লাইভ ওয়েটের 50% যদি আমরা ড্রেসিং পার্সেন্টেজ ধরি তাহলে 400 টাকা, অ্যারাউন্ড 400 টাকার মধ্যে লাইভ ওয়েট হইলে এটা সহনীয় পর্যায়ে থাকে সকল পর্যায়ে। সেই জায়গাটায় 500 টাকার 400 থেকে 450 টাকা কিছুটা রিজনেবল। সেক্ষেত্রে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই খালিদুজ্জামান, ধরেন একটি গরুকে যখন আসলে কোরবানির মাঠে আনা হচ্ছে, বাজারে আনা হচ্ছে, তার যে স্থানীয় হাটের হাসিল, ট্রাক ভাড়া, রাস্তার চাঁদা, কুটিতে গরু বাঁধার খরচ, উঁচু স্থানে গরু বাঁধার খরচ, ফ্যানের ভাড়া, লাইটের ভাড়া, খাবার খরচ, ওষুধের খরচ, এই সমস্ত কিছুই তো তাকে যোগ করতে হচ্ছে এই জায়গাতে। সেই সাথে যে 2-3 মানুষ থাকবেন তাদেরও একটি খরচ রয়েছে, সেগুলো আসলে কিভাবে যুক্ত হবে এই জায়গাটিতে? না, সেটা দুটো বিষয় আছে। কিছু কিছু ক্রেতা আছে কিন্তু খামার থেকে সরাসরি গবাদি পশু ক্রয় করে, এরকম কিছু ইনসিডেন্টস কিন্তু আছে সরাসরি বিভিন্ন অ্যাগ্রো ফার্মের সাথে। খুব অল্প সংখ্যক, হ্যাঁ সেটা অল্প সংখ্যক, কিন্তু বাজারে যখন একটা খামারি যাবে, যেটা আমরা দেখেছি যে ফার্মের যে উৎপাদন খরচ, প্রাণী সম্পদ অধিদপ্তর হয়তো উৎপাদন খরচটা এস্টিমেট করতে পারে, খাদ্য খরচ, তারপরে বিপণন সবকিছু মিলিয়ে, কিন্তু তার যে বিপণন লভ্যাংশ, তার যে পরিবহন এবং বাজারে হাসিল সহ সমস্ত কিছু অবশ্যই যুক্ত হবে তার উৎপাদন খরচের সাথে, এবং সেই যুক্ত করে একটা ন্যায্য মূল্য, একটা টেন্টেটিভ মূল্য তো অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর এবং ভোক্তা অধিকার অধিদপ্তর সকলকে মিলিয়ে আমরা। তার মানে কি সামনের বছর ঈদে আমরা এই পদক্ষেপ দেখতে পাচ্ছি আপনাদের পক্ষ থেকে? অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রেজাউল করিম সিদ্দিক হাসছেন। রেজাউল করিম সিদ্দিক, আপনার এই হাসিটি আসলে নিশ্চয়ই খুশির হাসি। সেক্ষেত্রে একটু আপনি যেহেতু এই বিষয় নিয়ে কাজ করছেন লম্বা সময় ধরে, আপনার কাছ থেকে পরামর্শটি নিতে চাই, যেহেতু একই সাথে আমাদের সাথে রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক রয়েছেন, আপনার পরামর্শ যুক্ত করতে চাই সেখানে সামনের ঈদের জন্য। মানে সামনের অবশ্যই, মানে আমি তো ব্যক্তিগতভাবে গত কয়েক বছর ধরেই বলছি যে আমরা কেন এর লাইভ ওয়েট অনুযায়ী, কারণ যদি খামারিরা মানে কোনো খামারিরা লাইভ ওয়েট অনুযায়ী গরু বিক্রি করছেন, তারা যদি একটা বিক্রি করে ফেলতে পারেন, তাহলে একটি লাইভ ওয়েট অনুযায়ী গরুর মার্কেট রেট আমরা কেন নির্ধারণ করতে পারছি না? আসলে এটা আমাদের আরো আগেই নির্ধারণ করতে পারা উচিত ছিল। অনেকে অনেক রকম বলতে পারেন যে বড় বড় খামারি আছেন, তাদের প্রোডাকশন কস্ট কম, তারা একসাথে অনেক কিছুকে জোগাড় যন্ত্র করেন, অতএব তারা হয়তো একরকমের কস্টিং করতে পারেন, কিন্তু আমাদের কৃষক পর্যায়ে তো আবার অন্য রকমের কস্টিং। কিন্তু আমি মনে করি কৃষক পর্যায়ে কস্টিং কিন্তু একই রকম, কারণ কৃষকের শ্রম ওইখানে যুক্ত হয় এবং সেটা কিন্তু খুবই, তার 10টা কাজের সাথে তিনি গরু পাচ্ছেন, তিনি তার নিজের বাড়ির উঠান থেকে ঘাস কিনে এনে খাওয়াচ্ছেন বা ঘাস তৈরি করে খাওয়াচ্ছেন, তারও কিন্তু প্রোডাকশন কস্টটা কিন্তু কম্পারেটিভলি আমি মনে করি যে বৃহৎ আয়তনের যারা খামারি তাদের তুলনায় কমই হয়। এবং স্বাভাবিকভাবেই একটি লজিক্যাল লাইভ ওয়েট অনুযায়ী যদি কস্টিং নির্ধারণ করা হয়, এবং সেটি আমি মনে করি যে আমাদের খামারিদের স্বার্থটাই সবচেয়ে বেশি রক্ষা করা হবে, সবচেয়ে বেশি আগে দেখা উচিত। ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিকী, সময় একেবারেই শেষ। যেমন খালিদুজ্জামান, আপনার কাছে 30 সেকেন্ডের একটি প্রশ্ন, যারা 1 কোটি টাকা দামের গরু বিক্রি করছেন, 15 লাখ টাকা দামের ছাগল বিক্রি করছেন, এই ঈদে তাদের জন্য আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা ভোক্তাকে সাথে নিয়ে?
অবশ্যই পদক্ষেপ থাকবে। আমরা আগামীবার বা সামনে আমরা ভোক্তা অধিকার এইবারও আমরা লক্ষ্য করছি যে বাজারে এই ধরনের যারা ভোক্তাদেরকে যারা বিভিন্ন উদ্দেশ্যে এবং বিভিন্নভাবে প্রতারিত করে গরুর দাম অত্যন্ত উচ্চ দাম হাঁকাচ্ছে, সেই জায়গাটায় প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা একসাথে কাজ করছি এবং মাঠে থাকবো। আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম আছে, আমরা প্রতিটা বাজারে আমাদের টিম আছে, আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে একসাথে পেয়ে, আমাদের জন্য ভালোই হলো। আগাম ঈদের জন্য ভালো খবর থাকলো, এই ঈদের যতটুকুই পাই না পাই। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন ডক্টর ABM খালেদুজ্জামান, পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং একই সাথে ছিলেন কৃষি খামার বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।